তোমরা তোমাদের পড়ার টেবিলে বা পড়ার রুমে বইগুলো কীভাবে রাখো, একটু সাজাই গুজাই রাখি বা এলোমেলো। ধরো এটা একটা বুক সেল, এটা একটা বুক সেল বানালাম। এই একটা প্রথমে যদি আমরা মনে করি যে ছোট বইগুলো প্রথমে রাখি, তারপরে বড় বই, তারপরে আরেকটু বড় বই, এইভাবে আস্তে আস্তে আমরা বুক সেলফটা সাজাই। আর যদি আমরা এভাবে না করে ছোট বই রাখলাম, তারপরে বড় বই রাখলাম, তারপরে ছোট বই, কেমন হয় বলো তো? কোনটা বেশি ভালো? নিশ্চয় এটা। আচ্ছা, এইভাবে যদি সাজাই তাহলে এটা দেখতে কেমন লাগবে, এইভাবে সাজালে কেমন লাগবে? তো এই সাজানোটাকে আমরা কি বলি? এলোমেলো, রাইট? এটা সুন্দরভাবে সাজানো, এটা হলো ধারাবাহিক, রাইট? তো আজকের আমরা পাঠে চলে যাই। আজকের পাঠ হলো ধারা। তোমাদের বইয়ের 13 অধ্যায়ে এই ধারা আছে, এর সসীম ধারা। এই ধারা আসলে কি কাজে লাগে আমাদের? ধারা, এই ধারা বুঝতে হলে আমাদের একটু বুঝতে হবে অনুক্রম। অনুক্রম কি জিনিস? খুব কঠিন মনে হচ্ছে না? আসলে কঠিন না, তোমাদের বললে খুব সহজে বুঝতে পারবা। ধরো তোমাদের কাছে কিছু সংখ্যা দেওয়া হলো, 2, 3, 5, 7, 4, 1, 6, 7টা সংখ্যা। সংখ্যাগুলো কিভাবে আছে? এলোমেলোভাবে, ঠিক? আচ্ছা, এটা যদি আমরা সাজাই 1, 2, 3, 4, 5, 6, 7, কোনটা ভালো? নিশ্চয়ই নিচেরটা। এটা একটা বিশেষ নিয়মে সাজানো আছে। কি নিয়মে? প্রত্যেকটা পদ বা রাশি একটা বিশেষ নিয়মে। এই বিশেষ নিয়ম কি নিয়মে সাজানো আছে বলো তো? আমরা যে 2টা চিন্তা করি, 2-এর পরে 1 যোগ করলে 3 হচ্ছে, 2-এর থেকে 1 বিয়োগ করলে আবার হচ্ছে, আবার 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে 5, 5-এর সঙ্গে 1 যোগ করলে 6। এই যে বিশেষ নিয়ম, যেসব পদগুলো রাশির একটা বিশেষ নিয়মে সাজানো থাকে সেটাই আসলে অনুক্রম। তোমাদের বইয়ে একটা অনুক্রমের সংজ্ঞা আছে, এখানে লেখা আছে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরপরের সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায়। আমরা জানি এখানে পূর্বের পদ এবং পরের পদে কীভাবে সংযুক্ত আছে আমরা তা খুব সহজে জানতে পারছি, এবং প্রত্যেকটা কমা 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 দিয়ে সাজানো আছে, একটা বিশেষ নিয়ম। আরও কিছু অনুক্রম আমরা বলতে পারি বিশেষ নিয়ম, যেমন 2, 4, 6, 8, 10, এটাও একটা বিশেষ নিয়মে সাজানো আছে। দেখো 2 যোগ 2, প্রত্যেকটা 2 2 করে বাড়ছে। আরও একটা অনুক্রম দিই, যেমন হলো 6, 4, 2, 0, এগুলো একটা অনুক্রম। তো অনুক্রম আর ধারার একটু পার্থক্য কি? অনুক্রমটা হলো কমা দিয়ে থাকে, আর ধারা একই কাজ, সেটা হলো যোগ চিহ্ন দিয়ে থাকবে। তাহলে এটা হলো অনুক্রম আর এটা হলো ধারা। এটা অনুক্রম, এটা ধারা। পার্থক্যটা কি? সরি, এটা না, এটাকে মিন করছি। এটাও একটা অনুক্রম, এটাও একটা অনুক্রম। তো এই অনুক্রমের ধারা হলো
এটা, কারণ এখানে কমা দেওয়া আছে আর এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে। আমাদের ধারা আর অনুক্রম গুলাই ফেলি, মাঝে মধ্যে টিকে আসে, যেটা এমসিকিউ আমাদের বোর্ড পরীক্ষায় আসে যে নিচের কোনটি অনুক্রম বা কোনটি ধারা, আমরা একটু গুলাই ফেলি, তো ইনশাল্লাহ তোমাদের আর সমস্যা হবে না। অনুক্রম কমা কমা দিয়ে থাকবে একটা বিশেষ নিয়মে, আর ধারাও একটা বিশেষ নিয়মে থাকবে, যেটা হলো প্লাস প্লাস চিহ্ন দিয়ে অথবা মাইনাস মাইনাস চিহ্ন দিয়ে। তো এই ধারা আছে হলো দুই ধরনের ধারা আছে। ধারা আছে হলো দুই ধরনের। ডাস্টারটা কই? ডাস্টার খুঁজে পাচ্ছি না। ধারা দুই ধরনের, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণান্তর ধারা। সমান্তর ধারাটা কি জিনিস বলো তো বন্ধুরা? সমান্তর ধারা, সমান্তর শুনলে আমরা বলতে পারি, সমান্তরটা ভাঙলে আমরা পাই সম প্লাস অন্তর। সম মানে কি? সমান। ভেরি গুড। অন্তর মানে মন না হৃদয়? না না বন্ধুরা, মন হৃদয় এগুলো না, অন্তর মানে এখানে হলো পার্থক্য। মন অথবা হৃদয় না, অন্তর মানে আর কি? পার্থক্য। একটা পদের সঙ্গে আরেকটা পদের পার্থক্য। আর সম মানে সমান, তার মানে সমান পার্থক্য বিশিষ্ট যদি পাশাপাশি দুইটা পদ, একাধিক পদ থাকে এবং সেটা যদি প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দিয়ে ম্যাথমেটিক্যাল অপারেটর অর্থাৎ প্লাস মাইনাস চিহ্ন দিয়ে থাকে, তাহলে সেটা আমরা বলবো সমান্তর ধারা। তো এই সমান্তর ধারা যেমন 1 + 2 + 3 + 4 + 5 + টাটাটা, এটা একটা কি? সমান্তর ধারা। যদি প্লাস চিহ্ন জায়গায় কমা থাকে তাহলে কি? অনুক্রম। আমরা যদি বলি 3 + 5 + 7 + 9 + ডট 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 ডট, এটা কি? এটা হলো সমান্তর ধারা। গুণান্তরটা কি আমরা একটু পরে শিখব। গুণান্তর আগে আমরা সমান্তরটা শেষ করি। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? এটা হলো সমান্তর ধারা। আর আগে শিখছিলাম কি? অনুক্রম। সমান্তরে প্লাস প্লাস চিহ্ন আছে, অনুক্রমে প্লাস চিহ্ন নেই। সম প্লাস অন্তর কী হলো? এই যে দুইটার অন্তর, এই দুইটার অন্তর কত? মানে পার্থক্য। পার্থক্য। অন্তর মানে হৃদয় নয়, পার্থক্য। পার্থক্য কত? 2। এই দুইটার পার্থক্য কত? 2। এই দুইটার পার্থক্য কত? 2। তাহলে সমান অন্তর অর্থাৎ সমান্তর ধারা। এখানে পার্থক্য 1, এখানকার পার্থক্য হলো 1। পার্থক্য মানে দেন 4 থেকে 3 বিয়োগ, 5 থেকে 4 বিয়োগ, পার্থক্য। সমানান্তর অর্থাৎ সমান্তর। তাহলে আমরা এখান থেকে জানলাম যে অনুক্রম আর জানলাম হলো সমান্তর। সমান্তর ধারা কি, অনুক্রম কি? তো এই সমান্তর ধারার কিছু সূত্র আছে। তো আসলে আমার সমান্তর ধারা কেন প্রয়োজন? প্রশ্ন থাকে স্টুডেন্টের মাঝে যে এই অধ্যায় কেন করব? আসলে বাস্তব জীবনে কি কাজে লাগে? যদি আমাদের কোনো কাজেই না লাগে তাহলে কেন করব? খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি আমরা বুঝি যে এগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োজন, তাহলে আমাদের সেই ম্যাথমেটিক বিষয়টা করতে খুব ভালো লাগে এবং আগ্রহী হই। তো আমরা জানি আসলে সমান্তর ধারা কেন লাগে। মনে করো তোমাকে আমি প্রতিদিন, এটা মুছে দিই, প্রতিদিন প্রথমে 1 টাকা দিলাম, তারপরে 2 টাকা, তারপরে 3 টাকা, তারপর 4 টাকা, প্রতিদিন 1 টাকা করে বৃদ্ধি করছি, এভাবে দিতে থাকছি।
এখন বলা হলো তাহলে তোমাকে 10 দিনে কয় টাকা দিলাম, তো হলো খুবই সিম্পল, আমরা যোগ করবে 10টা লিখে নেব। 5-এর পরে কত, 6, 7, 8, 9, 10। 10 দিনে এইভাবে যোগ করে তুমি বলে দিলা যে হ্যাঁ 10 দিনে স্যার আপনি এত টাকা দিলেন। আসলে এটা কি সহজ হলো? সব লিখতে হচ্ছে। 10টা না হয় বললাম, যদি বলি আমি 100 দিনে কয় টাকা দিলাম, আর যদি আমরা প্রতিদিন 5 টাকা করে দিলাম, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, এভাবে দিতে থাকতেছি। তাহলে আর যদি বলি বলো তো 50 দিনে টোটাল তোমায় কত টাকা দিলাম, তাহলে তুমি কি লিখবে এভাবে 5, 10, 15, 20, 30, এভাবে লিখতে 50 পর্যন্ত চলে গেলাম। হ্যাঁ, যে বললাম যে তারপর সব যোগ করতে থাকলে 5, 10, 15, 20 এভাবে যোগ করে একটা লেন্দি বিষয়, এত জটিল। কিন্তু আমরা সূত্র প্রয়োগ করলে, এই অঙ্ক সম্পর্কে ধারণা থাকলে আমরা এত লিখব না, খুব সহজেই বলতে পারি। তো আমরা দেখো কমা দিয়ে লিখছি, এটা কি আসলে? এটা একটা অনুক্রম। আর যদি আমরা প্লাস দিয়ে দিই, এটা হলো একটা সমান্তর ধারা হয়ে যাবে। তো এই সমান্তর ধারার খুব সুন্দর সূত্র আছে। এই প্রথমে যেটা আছে একে আমরা বলি প্রথম পদ। প্রথমে যে থাকে তাকে বলি আমরা কি? প্রথম পদ। প্রথম পদটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি। এই সমান্তর ধারা আসলে ডিপেন্ড করে প্রথম পদ এবং সাধারণ অন্তরের উপরে। সাধারণ অন্তর মানে কি? অন্তর মানে ওই যে হৃদয় নয়, অন্তর মানে কি? পার্থক্য। সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করি। তো এর প্রথম পদ কোনটা? 5। সাধারণ অন্তর কত? পার্থক্য। 5, 10 বিয়োগ করলে কত হয়? 5। আবার 15-এর মধ্যে 10 বিয়োগ করলেও 5 পাই। এটা হলো সাধারণ অন্তর। এখন আমরা এই রাশির থেকে আমরা এটা যদি এই ম্যাথটা যদি আমরা করি, তাহলে যদি বলা যায় এর 10তম পদ কত হবে, আমরা তো বললাম সমষ্টি এত হবে, 10তম পদ কত হবে এখানে বের করতে পারবো। আমরা যদি বলি এর 5তম পদ কত, 1, 2, তোমরা সহজে গুণে বলতে পারো হয়তো বা 5 টাকা করে দিলেন স্যার, তাহলে 5 পরে 10, 15, 20, 25, 5তম পদ হয় 25। খুব সহজ। কিন্তু যদি বেশি হয় 50তম পদ কত, সেক্ষেত্রে বলা একটু কঠিন। এভাবে লিখে অনেক বেশি লিখতে হবে, আর সেটা আমরা দেখি সূত্রের সাহায্যে হয় কিনা। সূত্রটা হলো আমরা একটা জিনিস শিখবো এখানে, সূত্র প্রয়োগে সমস্যার সমাধান। এক নম্বর সূত্র হলো n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এনটা কি? এই এ তো প্রথম পদ, প্রথম পদ। ডি, হ্যাঁ ওই অন্তর। কি অন্তর? সাধারণ অন্তর। সাধারণ অন্তর। তাহলে এনটা কি? এন, এই এন, এটা এন হলো সংখ্যা, পদ সংখ্যা। এই যে বললাম 5তম দিনে কয় টাকা দিলাম তোমারে বলো তো, তুমি বললো স্যার এই যে গুণে বলে দিলাম, কিন্তু বেশি হলে তো বলা যাবে না। এই যে 5তম পদ মানে কি? এনের জায়গায় 5, 5তম। যদি 10তম হয় 10, 50তম হলে 50। তো আমরা দেখি আসলে এই সূত্রের সাহায্যে আমরা 25 মিলাতে পারি কিনা। তাহলে আমরা বলবো, এখানে আমরা অঙ্কটা এভাবে লিখব। এখানে প্রথম পদ এ সমান কত? 5। সাধারণ অন্তর ডি সমান কত? কীভাবে 5 হলো? 10-এর মধ্যে 5 বিয়োগ করে, অন্তর মানে পার্থক্য। তাহলে আমরা সূত্রটা কি জানি? আমরা জানি n-তম পদ হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান এখন বলা হচ্ছে যে 5তম পদ, তার আমরা এখানে লিখতে পারি 5তম পদ সমান a প্লাস
5 মাইনাস 1 ইন্টু ডি, এর মান 5 প্লাস 5-এর মধ্যে 1 বিয়োগ করলে 4, রাইট, 4×5 = 20, টোটাল অ্যান্সার হলো 25। দেখো তো মিলল কি না, খুব মজা না? তাহলে আমাদের আর গুনে গুনে বলতে হবে না যে এই 5তম পদ জিজ্ঞেস করলে এভাবে লিখে লিখে বলতে হবে না, আমরা সূত্রের সাহায্যে বলতে পারবো। যদি এখন তোমাদের বলে যে 10তম পদ কত, 20তম পদ কত, খুব সহজেই বলতে পারবে। এখন যদি তোমার বলা হয় যে 20তম পদ কত, তুমি এনের জায়গায় কত 20, যদি এই অপারেটর থেকে বলে এই ধারার থেকে, তাও তুমি পারবা। অর্থাৎ এই এ আর ডি এর উপর ডিপেন্ড করছে এই পুরো সমান্তর ধারা। তাহলে তোমরা এখন বাসায় প্র্যাকটিস করবা, যে কোনো ধারা লিখবা, ধারাটা চেঞ্জ করবা, এরকম 2 প্লাস 5 প্লাস 5 আর 3 8, 8 প্লাস 11 প্লাস ... এখান থেকে তোমাকে যদি বলা যায় 50তম পদ কত, পারবা না? কি করবা, এই ধারা থেকে প্রথমে যদি 50তম পদ বের করতে চাও, আরেকটা দেখাই, তাহলে কি লিখবো, এ সমান কত 5, ডি সমান কত 5-এর মধ্যে 2 বিয়োগ, আমরা বিয়োগ করে দেখাই দিতে পারি, ইকুয়াল 3, nতম পদ, ওকে, বলা হলো 50তম পদ। এটা তো আর লিখে আমরা বলতে পারছি না, কারণ লিখলে সেই খাতা ভরে যাবে লিখতে লিখতে। তো আমরা লিখে না বলে কী বলে, সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করবো কী হবে, 50তম পদ মানে 50, তাহলে এখানে 5 না লিখে আমরা লিখবো 50, তাহলে এখানে হবে 49। তাহলে এর মানটা কত, আমার এর মানটা হলো 2, আর তাহলে এর মান আমার 2, ডি এর মান কত, সরি, ডি এর মান এখানে, ডি এর মান হলো 3। তাহলে আমরা এটা খুব সহজে ক্যালকুলেশন করতে পারি, 49কে 3 দ্বারা গুণ, কত হবে, 3 নাম 27 7, হতে পারে 2, 3 4 12, 13 14, 147, টোটাল হলো 149। আমি যদি গুণে ভুল না করি তাহলে মনে হয় ঠিক আছে। দেখো 3 9 27 7, হাতে পরে 2, 3 4 12, 13 14, তাহলে হবে 149। বুঝতে পারছো না? খুব ইজি। যদি বুঝতে না পারো তাহলে আমার জানাবা, আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে থাকলো। আরেকটা সূত্র তোমাদের আছে, যেটা বলছিলাম যে ওই যে 5 টাকা 5 টাকা করে দিলাম প্রতিদিন, 50 দিনে মোট কত টাকা হলো, এটা কি সমষ্টি। এই সমষ্টির একটা সূত্র আমাদের আছে, যেটা আমরা এই ধারা থেকে বের করতে পারবো। তো সূত্রটা কি আমরা একটু জেনে নিই। নেক্সট সূত্র, সমষ্টি, Sn সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এসএনটা কি, এসএনটা হলো আসলে সমষ্টি। এন হলো সংখ্যা, কত পদের সমষ্টি আমরা চাবো। আমরা ইতিমধ্যে এন এর সংখ্যা জেনেছি, এন হলো সংখ্যা, এ হলো প্রথম পদ, আর এন হলো সংখ্যা, আর ডি হলো তো কি সাধারণ অন্তর অর্থাৎ পার্থক্য। তো আমরা এটা চিন্তা করি, যদি বলে যে তোমাকে 20তম পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে তোমরা যদি মনে করো যে আমি 20 পর্যন্ত লিখলাম স্যার, 2 5 8 11, হ্যাঁ 11-র পরে হবে 14, 14-র পরে হবে 17, এইভাবে 20 পর্যন্ত লিখে তারপরে যদি তুমি যোগ করতে যাও তাহলে একটা বিশাল জায়গা লাগবে, এবং এটা আসলে সঠিক পদ্ধতি নয়। আমরা এই ঘোড়ার ডিম কেন যোগ করতে যাব। খুব সহজ পদ্ধতি যদি আমরা জানি যে সমষ্টি না, ওভাবে না করে খুব সহজে বের করা যায় একটা সূত্র প্রয়োগ করে, তাহলে সেটা কি ভালো নয়? নিশ্চয়ই ভালো। দেখো খুব ইন্টারেস্টিং বিষয়টা, যে কেউ তোমার রেগুলার প্রতিদিন তোমাকে যদি 3 টাকা হারে বাড়াইতে থাকে, অথবা বললো যে প্রতিদিন 1 টাকা করে দিলাম, আজকে 1, কাল 2, তার পরশুদিন 3 এভাবে, তারপরে দিন 4 টাকা, তার 5 টাকা 6 টাকা, এভাবে 100 দিন দিলাম। তো 100 দিনে কত টাকা হলো? তো 100 দিনে তো তাহলে 100টা সংখ্যা লিখতে হবে। আসলে 100টা সংখ্যা লিখে যোগ করার একটা বিশাল ব্যাপার, অনেক সময়ের ব্যাপার।
যাবে না কেন, যাবে সময়ের ব্যাপার, কিন্তু যদি আমরা শর্টকাট একটা সূত্রের সাহায্যে বের করতে পারি ভালো হয় না কি? আগের মতোই এখানে হলো প্রথম পদ আমরা জানি আগে থেকে, প্রথম পদ এ সমান টু সাধারণ কি অন্তর, অন্তর কি হৃদয়, হৃদয় না পার্থক্য, রাই পার্থক্য, পার্থক্য 5 - 2 = 3। তো সমষ্টি কত পদের বের করতে চাই আমরা বলো তো? 10 পদের। ওকে ফাইন, তাহলে 10 পদের সূত্র, পদ সংখ্যা কত? 10, n সমান 10, 10টা পদের সমষ্টি আমরা নির্ণয় করতে চাই। তো আমরা কি জানি সূত্রটা? আমরা জানি সমষ্টি hn, সূত্রটা কি? n/2 2a প্লাস n - 1 ইন্টু d। তো n এর মান কত? মানগুলো বসাই। n এর মান হলো 10, তাহলে এখানে 10/2 2a, a কত? a হলো 2 প্লাস n হলো 10 - 1, d হলো কত? a, রাইট। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, ভাগ না হলে সমস্যা নেই, ভাগ করবো না, রেখে দেবো, কিন্তু এখানে ভাগ করা যাচ্ছে তাই করে দিলাম। তাহলে 2 দুগুণে 4, 10-এর মধ্যে একবার দিলে 9 ইন্টু 3, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে 5, এখানে হচ্ছে 4, 3 - 9 27, যোগ করলে 31, 3 × 5 = 15। দেখো তো গুণ ঠিক আছে কিনা? মনে হয় ঠিক আছে। তো এবার তোমরা 10টা পদ লিখে যোগ করে দেখো মিলছে কিনা। 2 আর 5-এ কয়টা লিখেছে? 1 2 3 4 5 6 17 20 23 26, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 29। এটা চেক করে দেখো। হ্যাঁ, যদি গুণে ভুল না হয়, আই থিঙ্ক ইটস রাইট। মানে গুণটা চেক করে যোগ করো তোমরা, আমরা ফোনে একটু যোগ করে দেখাই। 2 আর 5-এ 7, 7 যোগ 8, 8 যোগ 11, 11 যোগ 14, 14 যোগ 17, 20, 23, 26, 29। পারিস যোগ করতে? ভেরি গুড, মিলছে না? খুবই মজার। তাহলে আমাদের আর যোগ করা লাগছে না, আমরা সূত্র প্রয়োগ করে পারবো ইনশাআল্লাহ। কি মনে হচ্ছে, পারবো না? তো আমরা আজকে শিখলাম n-তম পদ, কোন পদ কীভাবে বের করতে হয় আর সমষ্টি কীভাবে বের করতে হয়, নিশ্চয়ই তোমরা তো বুঝতে পারছো। তো তোমাদের বইয়ে কিছু গণিত আছে এরকম 13.1, তোমাদের বই 13.1-এ, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর যদি না পারো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ আমার পক্ষ থেকে। শেয়ার করো বেশি বেশি, যাতে অন্যরা দেখতে পায়। তোমরা দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে ইনশাআল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।